আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। মেয়েরা, আজকে আমরা টেন্স নিয়ে পড়াশোনা করব। আমি এখানে একটি সংজ্ঞা লিখে রেখেছি, সেটি হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বা ক্রিয়ার কাল বলে, অর্থাৎ এটি হচ্ছে টেন্সের সংজ্ঞা। এখন কিছু বিষয় তোমাদের একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে, অর্থাৎ ক্রিয়া সংঘটিত হওয়ার যে সময়টা, এখানে ইম্পর্টেন্স পাচ্ছে কি, এখানে ইম্পর্টেন্স পাচ্ছে হচ্ছে সময় এবং যেই সময়ে ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, অর্থাৎ কাজটি সম্পন্ন হচ্ছে। তার মানে এখানে সময় এবং কাজ এই দুটো জিনিস একই সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ ক্রিয়াটি যে সময় সম্পন্ন হচ্ছে, সে সম্পন্ন হওয়ার যে সময়টি, সেই সময়টিকে কি বলা হচ্ছে? ক্রিয়ার কাল বলা হচ্ছে। এখন সময়কে তো আমরা জানি ইংলিশে টাইম বলছি, আর ক্রিয়াকে আমরা অ্যাকশন বলছি বা ভার্ব বলছি, ঠিক আছে? এখন তোমরা নিজেরাই জানো, পার্সোনাল স্পিচে তোমরা আগে পড়ে এসেছো যে ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করাকে বোঝায়, যে কোনো কিছু হওয়া, ঘটা, করা, এগুলো হচ্ছে ভার্ব। তো এখন এই যে ভার্ব বা অ্যাকশনটা যে সময়ে হচ্ছে, অ্যাকশনটা যে সময়ে হচ্ছে, সেই সময়টাকে এখানে কি বলা হচ্ছে? টেন্স বলা হচ্ছে। সে সময়টাকে এখানে কি বলা হচ্ছে? টেন্স বলা হচ্ছে। এখন এই টেন্সকে আমরা যদি চিন্তা করি, তাহলে কটি ভাগে ভাগ করা যায়? যদি আমি সময় অনুযায়ী ভাগ করতে যাই টেন্সকে, এই সময়ের উপর যদি আমি ভাগ করতে যাই, তাহলে সময় অনুযায়ী টেন্সকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। একটি ভাগ হচ্ছে প্রেজেন্ট, একটি হচ্ছে পাস্ট এবং আরেকটি হচ্ছে ফিউচার, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটি দেখতে পাচ্ছি যে প্রেজেন্টে একটি কাজ সম্পন্ন হতে পারে, পাস্টে একটি কাজ সম্পন্ন হতে পারে এবং ফিউচারে একটি কাজ সম্পন্ন হতে পারে। তো আমরা প্রেজেন্টের বাংলা জানি কি? প্রেজেন্টের বাংলা জানি বর্তমান, অর্থাৎ বর্তমান সময়ে যে কাজটি সম্পন্ন হয় সেটি হচ্ছে প্রেজেন্ট। আর পাস্ট হচ্ছে অতীত, অর্থাৎ যে কাজটি অতীতে সম্পন্ন হয়েছিল, সে কাজটিকে আমরা কি বলছি? পাস্ট। এবং ফিউচার, যে কাজটি ভবিষ্যতে হবে, অর্থাৎ এখনো সম্পন্ন হয়নি, সেটি হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎ। এখন আমরা সময় অনুযায়ী টেন্সকে তিনটি ভাগে ভাগ করেছি, কিন্তু এই তিনটি ভাগেরও আরও চারটি ভাগ রয়েছে সময়ের উপর নির্ভর করে। এখন আমি সেটি তোমাদের আবার দেখাচ্ছি। মেয়েরা, আমরা যে তিনটি ভাগে ভাগ করলাম, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, সেটি বাংলা আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি। প্রেজেন্ট হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত এবং ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। এখন তোমাদের যে জিনিসটি একটু খেয়াল করতে হবে, সেটি হচ্ছে আমরা যখন কথা বলি, কথাগুলো কিন্তু বিভিন্ন সময় অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। সেটা তোমরা খেয়াল করো কিনা জানি না, কিন্তু তুমি যদি কোনো কাজ বর্তমানে করে থাকো, সেটির জন্য যে ভার্ব ইউজ করো, সেটি অবশ্যই পাস্টের কোনো ঘটনা বর্ণনা করার জন্য করবে না। যেমন আমি একটি উদাহরণ দিই। আমি যদি এখানে লিখি, আমি ভাত খাই, তো মেয়েরা এখানে ভার্ব কোনটি? অবশ্যই খাই। এখন আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম,
দেখো মেয়েরা, এখানে ভার্বটি কি হয়েছে, খেয়েছিলাম। তাহলে এখানে খাই, এখানে হয়ে গিয়েছে খেয়েছিলাম। এখন আমি যদি আবার একই বাক্য লিখি, একটু খেয়াল করো, আমি ভাত খাবো, অর্থাৎ এখানে ভাত খাবো, এখনো সে কিন্তু খায়নি। এখন এখানে যেখানে দেখো লেখা আছে আমি ভাত খাই, অর্থাৎ সে ভাত খায়। আমরা প্রতিদিনই আমাদের খেতে হয়, খাবার খেতে হয়, আমরা প্রতিদিনই খাবার খাই। তো ও যে অভ্যাসগত কর্ম বা নিত্যকর্ম যেটি করেছে, সেটা কিন্তু এখানে আমি ভাত খাই দিয়ে যেটা হয়েছে, সে বর্তমানে এই কাজটি করে সেটা কিন্তু বোঝায়। সেজন্য সেটা কিন্তু প্রেজেন্টে হয়ে গেল, প্রেজেন্টে হয়ে গেল। আবার একটু খেয়াল করো, আমি ভাত খেয়েছিলাম মানে সে আগে ভাত খেয়েছিল, তখন কিন্তু ছিলাম, তখন কিন্তু সেটি হয়ে গেল পাস্ট, অর্থাৎ সেটি সে অতীতে খেয়েছিল, সেটি হয়ে গেল পাস্ট। এবং আমি ভাত খাবো, এখানে খাবো মানে এখনও খাইনি। খেয়াল করো ব আছে, যে বাক্যের মধ্যে একটা জিনিস খেয়াল করবে, যে বাক্যের মধ্যে ব থাকবে সেটি হয়ে যাবে সবসময় ফিউচার, সেটি হয়ে যাবে কি সবসময় ফিউচার। যে বাক্যের মধ্যে ব থাকবে, ভার্বে আমরা ভার্ব ব কীভাবে পাবো সেটা আমি তোমাদের দেখাবো, কিন্তু বাংলায় যখন আমরা ব পাবো, বাংলায় কোনো বাক্যে যখন ব পাবো ভার্বের ক্ষেত্রে, তখন আমরা সেটাকে ফিউচার টেন্স হিসেবেই চিন্তা করব, যে অবশ্যই এটি একটি ফিউচার টেন্স হবে। আর যেখানে যে বাক্যে আমাদের কাজটি ল দিয়ে বুঝাবে, অর্থাৎ ল থাকবে, ল থাকবে, সেখানে কি হয়ে যাবে, পাস্টে হয়ে যাবে। ল হয়ে গেলে সেটা কি থাকবে, পাস্টে থাকবে। আর যেখানে সাধারণত এ বা যেমন করি, খাই, ঘুমাই, রসই এ ধরনের ব্যবহার থাকবে, এগুলো তোমরা সেন্টেন্স বলার সময় বুঝতে পারবে আসলে কিভাবে হয়। তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা প্রেজেন্টে হচ্ছে না পাস্টে আছে নাকি ফিউচার হবে। তো এগুলো হচ্ছে সাধারণ একটি বাংলা ভাষা দেখে তুমি যেটাকে ইংলিশে যখন তুমি ট্রান্সলেট করতে যাবা, তখন তুমি সেটা টেন্স অনুযায়ী ট্রান্সলেট করতে পারবে। এবং ইংলিশ বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে টেন্সের বিকল্প কোনো গ্রামার নেই, যে টেন্স ছাড়া তুমি অন্য কোনো গ্রামারের অংশ দিয়ে যে তুমি ইংলিশ লিখবে, সেটা কিন্তু সম্ভব না। সেজন্য টেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর জন্য তোমাদের এই জিনিসগুলো শিখতে হবে। তাহলে আমি এখানে বলেছিলাম যে এই যে ক্রিয়ার যে রূপ, ক্রিয়ার যে রূপ চেঞ্জ হয়ে গেল, খাই, খেয়েছিলাম, খাবো, এগুলো যে চেঞ্জ হয়ে গেল, আমি কিন্তু বলিনি যে আমি ভাত, এগুলো কিন্তু চেঞ্জ হয়নি। আমি কিন্তু তোমাদের ভার্বের যে পরিবর্তনটা এখানে হয়েছে সময় অনুযায়ী, এই সময় অনুযায়ী যে ভার্বের পরিবর্তন হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে সেই পরিবর্তন অনুযায়ী সেটা একবার হচ্ছে প্রেজেন্ট, একবার হচ্ছে পাস্ট এবং একবার হচ্ছে ফিউচার। তো কখন ফিউচার হবে, যখন আমরা ভার্বে ব পাবো তখন সেটা ফিউচার হবে, যখন ল পাবো তখন সেটা পাস্ট পাবো, যখন আমরা এ পাবো তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট। আমি আরেকটু সহজ করে বোঝাচ্ছি। এখানে যদি আমি লিখি আমি খেলি, আমি খেলি, এখানে যদি বলো ম্যাডাম এখানে তো খেলি ল আছে, তাহলে এটা আমার কি হবে, এটা কি পাস্ট টেন্স হবে নাকি এটা প্রেজেন্ট টেন্স হবে? মেয়েরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমি যদি বলি আমি খেলা করি, খেলা করি, করি, তাহলে করিতে কি পাচ্ছি, মানে আমি ওই সময়ে এটা আমার সাধারণ কাজ আমি করি। আমি যদি এখন বলি আমি বই পড়ি, আমি বই পড়ি, আমি বই পড়ি, আমি ঘুমাই, আমি ঘুমাই, আমি ঘুমাই। তাহলে মেয়েরা খেয়াল করো এখানে কি হচ্ছে, এখানেও কিন্তু এখানেও হচ্ছে, ঠিক আছে, এখানে আমির সাথে হচ্ছে, কিন্তু এখানে যদি পার্সনটা আমি না হয়ে সে হতো, আমি না হয়ে যদি সে হতো, তাহলে কি হতো, যেমন সে খেলে,
সে খেলে, তখন কিন্তু এখানে এ হয়ে গেল, সে খেলে। কিন্তু এখানে দেখো আমি যদি এটাকে ইংলিশে করি তাহলে কি হবে, আই প্লে, আই প্লে। ঠিক আছে, আবার আমি বই পড়ি তাহলে এটা কি হয়ে যেত, আই রিড, আই রিড বুক। আমি ঘুমাই, আই স্লিপ, আই স্লিপ। ঠিক আছে, আবার সে খেলে, খেলে, তখন এটা হয়ে যেত কি, হি প্লেজ, হি প্লেজ। এখানে একটা এস যুক্ত হতো, কেন, আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ভার্বের সাথে কি দেই, এস দেই। তাহলে এখানে যদি আবার পারসন চেঞ্জ হয়ে যেত, যেমন তুমি খেলো বা তুমি খেলা করো, তাহলে এটা কি হয়ে যেত মেয়েরা, ইউ প্লে, ইউ প্লে। তার মানে কিন্তু আমাদের পার্সন অনুযায়ী ভার্বের কিছুটা পরিবর্তন হয়, কেমন, যেমন তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, তাহলে কি হতো, ইউ রিড, ইউ রিড। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি আমি যখন বলছি আমি পড়ি, পড়ি, তুমি পড়ো, তুমি পড়ো, সে পড়ে, সে পড়ে। তাহলে এখানে কি হয়ে গেল, এখানে কি হয়ে গেল দেখো, পার্সন অনুযায়ী, পার্সন অনুযায়ী আমার ভার্বের, বাংলা ভার্বের কিন্তু এই এরকম, আমি কোথাও ই দিচ্ছি, কোথাও কিছুই দিচ্ছি না, আবার কোথাও এ দিচ্ছি, কোথাও ই দিচ্ছি, কোথাও কিছুই থাকছে না, আবার কোথাও এ দিচ্ছি। কিন্তু ইংলিশে যখন আমি বলছি তখন কি হচ্ছে, আই রিড, ইউ রিড, হি রিডস, হি রিডস। ঠিক আছে, যখন আমি ইংলিশে লিখছি তখন কিন্তু রিড রিড রিডই হচ্ছে, তখন কিন্তু আর যে পড়ি পড়ো পড়ে এরকম করে কিন্তু আলাদা করে কিছু বোঝাচ্ছে না। কিন্তু তখন আমি যখন বাংলায় বলবো পার্সন দেখে কিন্তু আমার অটোমেটিক এভাবেই কিন্তু ভার্বগুলো চলে আসবে। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের মেয়েরা, আমি তোমাদের কি বোঝাতে চেয়েছি, এখানে আমি বোঝাতে চেয়েছি এই যে ভার্বের যে পরিবর্তন, সেই ভার্বের পরিবর্তনটা আমরা পার্সন অনুযায়ী পেয়ে থাকি। বাংলায় পার্সন অনুযায়ী কিছুটা ভার্বের পরিবর্তন পেয়ে থাকি, কিন্তু ইংলিশে ভার্ব একই রকম থাকে। শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের সাথে কি বসাই, এস বা ইএস। এখন আমি পাস্টের দিকে যাই। আমি খেলেছিলাম, খেলেছিলাম, মানে এই কাজটি আমার অতীতে হয়েছিল। আমি একটু আগে বলেছিলাম, আমি যদি বলি ম্যাডাম আমি খেলি, এখানেও তো ল আছে, তাহলে কি এই লটা আমার পাস্ট টেন্স হবে, না মেয়েরা, এই লটা আমাদের পাস্ট টেন্স হবে না। এই যে ছিলাম, করেছিলাম, মানে কাজটি আমি আগে করেছিলাম, আর খেলি এখন করি, অর্থাৎ এখানে আমাদের ই লিখে যদি আমি ভাঙি তাহলে কিন্তু আমি ল যোগ ই এরকম একটি ভাঙা অবস্থান কিন্তু এরকম খেলিটাকে পাবো, কারণ রস্বই থেকে যে আমাদের কিন্তু এই যে রসিকারটা হয়েছে। ঠিক আছে, আর খেলেছিলাম, এই যে লাম, এটার কারণে এটা আমার পাস্ট টেন্সকে বোঝাবে, কিন্তু খেলিকে দিলে কিন্তু পাস্ট টেন্সটা বোঝাবে না। তাহলে এখানে কি হবে, আমি খেলেছিলাম, আই প্লেড, আই প্লেড। এখানে কি হয়ে যাচ্ছে, ইডি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়ে এটাকে আমরা পাস্ট ফর্ম করেছি। অর্থাৎ আমি তোমাদের যে কনজুগেশন অফ ভার্ব পড়িয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ভার্বের তিনটি রূপ আছে, V1, V2 এবং V3, এই তিনটি রূপ আছে। এই V1 দিয়ে আমরা প্রেজেন্ট ফর্ম পাবো, V2 দিয়ে আমরা পাস্ট ফর্ম পাবো, পাস্ট টেন্সের পাস্ট ফর্ম পাবো, এবং V3 দিয়ে আমরা পাস্ট পার্টিসিপল রূপ পাবো। এখন এই পাস্ট পার্টিসিপল রূপটা আমরা প্রেজেন্ট টেন্সের যে পারফেক্ট আছে সেখানে পাবো, এবং পাস্টের যে পারফেক্ট আছে সেখানেও পাবো। ঠিক আছে, তাহলে আমাদের কনজুগেশন অফ ভার্ব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ক্ষেত্রে। আমি এখন যেটা তোমাদের বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে V2 যে হয়ে গেল, ভার্বের যে V2 সেটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি। এখন আমি যদি বলি
তুমি খেলেছিলে, তুমি খেলেছিলে, তুমি খেলেছিলে, তখন এটা কি হবে? ইউ প্লেড, ইউ প্লেড। তুমি খেলেছিলে, এখানে ছিলাম, এখানে ছিলামের ছি যা আছে, লামের ক্ষেত্রে লে চলে আসলো। যখন ফার্স্ট পার্সন কাজ করছে তখন কিন্তু ম যুক্ত হয়েছে, কিন্তু যখন তুমি বলছো তখন কিন্তু ল লে এ যোগ হয়ে গেছে। দেখো, এ যোগ হয়ে গেছে, কিন্তু এখানে ম যোগ হয়েছে। এখন আমি যদি বলি সে খেলেছে, সে খেলেছিল, সে খেলেছিল, শুধু ল যুক্ত হয়েছে, সে খেলেছিল মানে হি প্লেড, হি প্লেড। তাহলে এখানে আমরা কি দেখলাম? যখন আমি কর্তা হয়ে যাচ্ছি, ফার্স্ট পার্সন আমি যখন বলছি বা আমরা যখন বলছি আমরা খেলেছিলাম, আমি খেলেছিলাম, তখন কিন্তু ম হয়ে গিয়েছে, আমির ম হয়ে গিয়েছে। কিন্তু তুমি খেলেছিলে, যখন তুমি সেকেন্ড পার্সনকে বোঝাচ্ছ তখন এ যুক্ত হয়ে গেল, খেলেছিলে। আবার যখন তুমি থার্ড পার্সন বোঝাবে, শি বা হি বা ইট, এগুলো থার্ড পার্সন যখন হবে তখন শুধু ল ল যুক্ত হলো, সে খেলেছিল। ঠিক আছে, জিনিসটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে প্রেজেন্ট থেকে পাস্ট কিন্তু এভাবে আলাদা। তোমরা যদি টেন্স অনুসারে যদি বাক্য না গঠন করতে পারো তাহলে কিন্তু তোমাদের কোন কাজটি অতীতে করেছিলে, কোন কাজটি বর্তমানে করো আর কোনটি ভবিষ্যতে করবে এটা কিন্তু বোঝা যাবে না। কিন্তু আমরা বাংলায় কিন্তু 24 ঘন্টাতেই কিন্তু আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের কথাগুলো বলে থাকি। তোমরা সেটা হয়তো বা খেয়াল করো না। ঠিক আছে, যেমন তুমি যদি স্কুলে যেয়ে থাকো, স্কুলে সকালে ঘুম থেকে যে যাও, এখন আমি তোমাদের একটু নর্মাল কথাটা বলছি, একটু খেয়াল করো। তুমি যদি এখন স্কুলে যাও, স্কুলে যখন তুমি যাও, স্কুলে যদি বলে আমি স্কুলে যাই, মানে তুমি স্কুলে ওই সময় যাও, আই গো টু স্কুল, তাই তো? এখন স্কুলে যে তুমি যখন পড়াশোনা করো তখন তুমি তোমার বান্ধবীর সাথে যখন কোনো ঘটনার বর্ণনা করো যে অতীতে হয়েছিল, তখন কিন্তু তার সাথে তুমি বর্তমানের কোনো টেন্স ইউজ করবে না, তখন কিন্তু তুমি তার সাথে পাস্ট নিয়েই কথা বলবে। যেমন কালকে একটি ঘটনা ঘটেছিল, ঠিক আছে? তোমার কোনো যদি উল্লেখযোগ্য ঘটনা ঘটে থাকে, যেমন আমার বিড়াল হারিয়ে গিয়েছিল, ঠিক আছে, বা আমার বাসায় আমার খুব প্রিয় একজন গেস্ট এসেছিল, এরকম যখন ল বলছো, ভার্বের সাথে তো আমরা এখানে কোনো ল বুঝতে পারছি না, কিন্তু বাংলাতে কিন্তু ঠিকই আমার ল বুঝতে পারবো। কিন্তু যদি আমি এখানে বলি এসেছিল, যদি বলি যে আমার বান্ধবী এসেছিল, তখন কি হয়ে যাবে? কেম দিয়ে কিন্তু আমি এসেছিল বুঝবো। কিন্তু তুমি যদি কাম বলো তাহলে কিন্তু আমি এটা পাস্ট টেন্সে বুঝবো না, এটা কিন্তু তখন বর্তমানকে বুঝাবে, কাম। এর জন্য তোমাদের অবশ্যই যদি কোনো ঘটনা বর্ণনা করতে হয় অতীতের, তোমাদের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। আবার যদি বলো আমি বাসায় যেয়ে এই কাজটি করব, অর্থাৎ তুমি বাসায় যাওয়ার পর করব, আমি বাসায় যে কাজটি করব, তখন কিন্তু তোমাকে উইল ডু দিতে হবে, অর্থাৎ আমি কাজটি করব, তুমি তখন এই কাজটি করোনি। অর্থাৎ কি হচ্ছে, তোমার কথা বলার মধ্যেই কিন্তু তুমি বিভিন্ন ধরনের টেন্স ইউজ করছো, কিন্তু তুমি বুঝতে পারছো না তুমি আসলে কি ইউজ করছো। তুমি তোমার ভাষাতেই কথা বলছো, কিন্তু এই ভাষাগুলোর মধ্যেই কিন্তু আমরা বিভিন্নভাবে টেন্সের রূপগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি, এবং সেই টেন্সের রূপগুলো আমরা কোথায় থেকে পাচ্ছি? কনজুগেশন অফ ভার্ব থেকে কিন্তু আমরা পাচ্ছি, এবং সেগুলো কিন্তু টেন্সের সাথে রিলেটেড। আমি সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে ফিউচার নিয়ে একটু কথা বলবো। যেমন আমি খেলবো, আমি খেলবো, তার মানে সে এখনো কিন্তু কাজটি করেনি, সে করবে। এখন এই বকে আনার জন্য, এই যে আমি এখানে খেলবো বলছি, এই বকে আনার জন্য আমাকে একটা মডেলস ইউজ করতে হবে। আমি তোমাদের কিন্তু ভার্বের ক্লাসিফিকেশনে মডেলস পড়িয়েছিলাম। মডেলস কি? শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলো। তাহলে এখানে কি হবে? উইল অথবা শ্যাল। তাহলে আমার প্লে, এখানে V1 যুক্ত হচ্ছে। মডেলসের পরে সবসময় আমার কি হয়? V1 যুক্ত হয়। ঠিক আছে, তার মানে আমি উইল বা শ্যাল দিলে বুঝতে পারবো যে এখানে ব যুক্ত হচ্ছে। উইল বা শ্যাল হলেই মানে হচ্ছে ব।
ঠিক আছে, এখন যদি বলি তুমি খেলবে, তুমি খেলবে মানে তুমি খেলবে। আমি যখন খেলছি তখন কিন্তু আমি বলছি আমি খেলবো, কিন্তু যখন পার্সন চেঞ্জ হয়ে গেল তখন বলছি তুমি খেলবে, অর্থাৎ এখানে এ পাচ্ছি। তাহলে কি হবে, ওই উইল প্লে, একই জিনিস উইল প্লে। আমরা সাধারণত আইয়ের সাথে আমরা কি ইউজ করতে পারি, শ্যাল, কিন্তু অন্য কোনো পার্সনের সাথে আমরা শ্যাল সেভাবে ইউজ করি না। ঠিক আছে, এখন যদি বলি সে খেলবে, সে খেলবে, তাহলে কী হবে, এটাও উইল প্লে, এটাও কি হবে, উইল প্লে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কোনো বাংলা বাক্যের ক্ষেত্রে ই বা এ পাই তখন সেটা আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে ধরি, যখন কোথাও ল পাচ্ছি তখন সেটা পাস্ট টেন্সে ধরছি, এবং যখন আমরা ব পাচ্ছি তখন সেটা আমরা প্রেজেন্ট থেকে ফিউচারে নিয়ে ফিউচার টেন্সকেই বোঝাচ্ছি, তখন আর প্রেজেন্ট বা পাস্টকে বোঝাচ্ছি না। যেমন একটু খেয়াল করো, আমি একটি উদাহরণ দিচ্ছি। আমি ছবি আঁকি, আমি ছবি আঁকি। ঠিক আছে, এখানে যে আঁকি এখানে লেখা আছে, এখন যদি তোমাদেরকে বলা হয়, শুধু আমি ভার্বটাকে মেনশন করছি, এখানে যদি ড্র বলি বা ড্রিউ বলি বা উইল ড্র বলি, তোমাদেরকে যদি আমি বলি যে এখানে যে ভার্বটি আছে আঁকা, এখন তুমি টেন্স অনুযায়ী এই তিনটা থেকে কোনটাকে নিবে, এই আঁকার জন্য কোনটাকে নিবে, তখন তোমরা কোনটা বসাবা, ড্র বসাবা নাকি ড্রিউ বসাবা নাকি হুইল ড্র বসাবা। আমি কিন্তু একটা জিনিস তোমাদের সোজা করে দিয়েছি, সেটা হচ্ছে আমি কিন্তু এই টেন্সের ভাগ অনুসারেই কিন্তু আমি তোমাদেরকে এটা বসিয়ে দেখিয়েছি। যেমন ড্র দিয়ে কিন্তু ই, আঁকি, এঁকেছিলাম, ছিলাম, এঁকেছিলাম, আঁকবো, আঁকবো। ঠিক আছে, এখনো আঁকিনি, আঁকবো। এই যে আমি ই দিচ্ছি তার মানে হচ্ছে আমি এখানে কি বসাতে পারি, ড্র। এখানে কিন্তু আমি ড্রিউ বসাতে পারবো না, কারণ ড্রিউ হচ্ছে আমার পাস্ট ফর্ম, এবং এই ড্র হচ্ছে আমাদের পাস্ট থেকে, পাস্ট নয় প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, যেটা তোমাদের কনজুগেশন অফ ভার্বের এই ফর্মগুলো অবশ্যই মুখস্থ করতে হবে তোমাদের টেন্সটা ভালোভাবে আয়ত্ত করতে হলে, তা না হলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। ঠিক আছে, এখন আমি আরেকটু উদাহরণ দিচ্ছি। খাই, খাবো, খাই, খাবো, গেল, গেল, খাই, খাবো, গেল। এখন এগুলোর মধ্যে দেখো টেন্স কিন্তু আছে, এখন সেটা তুমি কিভাবে দেখে বুঝবে যে টেন্স কিভাবে আছে, এগুলো দেখে বুঝবে, এগুলো দেখে বুঝবে। তাহলে আমি আগেই বলেছি ই এ থাকলে কি প্রেজেন্ট, তাহলে এটার V1 ফর্ম কী পাবো মেয়ের আমরা, ইট। খাবো, ব, আমি আগেই বলেছি বকে বানাতে গেলে আমাদের কি লাগবে, একটি উইল বা শ্যাল, এবং সেই সাথে এই খাবো ভার্বটি ইট, শ্যাল বা উইল দিলে আমরা ব পাচ্ছি, এবং এই খাওয়ার সাথে ব যুক্ত হয়ে আমরা কী হয়েছে পাচ্ছি এখানে খাবো। আর গেল যখন ল পাচ্ছি তখন আমাদের কি হয়ে যাচ্ছে, সেটা পাস্ট, এবং এই পাস্ট ফর্ম কোনটা পাচ্ছি আমরা, ইটের পাস্ট ফর্ম, সরি এখানে ইট দিচ্ছি না আমরা, গেল দিয়েছিলাম, তাহলে এখানে হবে গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ওয়েন্ট। আমাদের গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। দেখো এখানে গেল, এখন আমি যদি এখানে যাই লিখতাম, আমি যাই, তাহলে কিন্তু আমি গো দিতে পারতাম, যাই, কিন্তু আমি যদি বললাম আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, এই যে গেল বললাম এটা কিন্তু সে গেল, তুমি গেলে, তুমি গেলেও কিন্তু তুমি গেলে, এখানে কিন্তু একটা এ চলে আসে, মানে ইউ, ইউ ওয়েন্ট, এরকম। ঠিক আছে, সে গেল, হি ওয়েন্ট,
এরকম। তার মানে আমরা ল পেলে পাস্ট ফর্ম ইউজ করব, ব পেলে উইল শ্যাল মডালস ইউজ করে V1 দিব, এবং শুধু প্রেজেন্ট ফর্ম পেলে আমরা V1 দিব। ঠিক আছে মেয়েরা? তো তোমরা এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবে। আজকে আমি তোমাদের এই তিনটি প্রকারের যে চারটি অংশে এটাকে যে আবার ভাগ করা যায় সেটা নিয়ে আলোচনা করব না। আমি চাবো তোমরা এটাকে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কিভাবে হচ্ছে সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। হি ডিড দ্য ওয়ার্ক। আমি কিন্তু এখানে কোনো বাংলা এক্সাম্পল দিলাম না, এখানে আমি কিন্তু এখানে একটি ইংরেজি বাক্যই দিয়েছি তোমাদের, হি ডিড দ্য ওয়ার্ক। এখন আমি যদি বলি হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, খেয়াল করো ডিড আছে ডাজ আছে কিনা। আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, বা এখানে যদি আমি বলি আই উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে এখন আমাকে বলো মেয়েরা যে তোমরা এখানে কোনটি দেখে টেন্স নির্ধারণ করবে? এই সাবজেক্টগুলোকে দেখে, এই অবজেক্টগুলোকে দেখে, নাকি এই ভার্বগুলোকে দেখে? কারণ আমার সাবজেক্টগুলো যা আছে কোনো পরিবর্তন হয়নি, অবজেক্টও যা আছে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু তুমি ভার্বের ক্ষেত্রে দেখো কীরকম পরিবর্তন হয়েছে। অর্থাৎ তুমি ভার্ব দেখে কিন্তু টেন্স চিনতে পারবে। যখন ডিড হয়ে গেল, অর্থাৎ এখানে যে ডিডটি তুমি পাচ্ছ সেই ডিডটি তোমার কোন ফর্মে আছে, তখন কিন্তু তোমার এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্মের প্রয়োজন পড়বে। কারণ আমরা জানি প্রেজেন্ট ফর্মে আছে ডু, প্রেজেন্ট ফর্মে কি আছে মেয়েরা? V1 ফর্মে আছে কি? ডু। যেটা আমরা প্রেজেন্ট ফর্মে পাই সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। আর যখন V2 পাচ্ছি সেটা হচ্ছে ডিড, ডিড অর্থাৎ সেটি হয়ে যাচ্ছে আমার পাস্ট ইনডিফিনিটে, পাস্ট ফর্মে। তখন কিন্তু আমি ইনডিফিনিট বলছি না, পাস্ট ফর্মে। আমি তোমাকে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার বোঝাচ্ছি। আমি তোমাকে এখনও চারটি যে ভাগ আছে সেটি নিয়ে কোনো কথা তোমাদের বলছি না। এখন আমি বলছি এখন উইল ডু, উইল ডু। এই উইল ডু দিয়ে কিন্তু আমি V3 পাচ্ছি না, কিন্তু উইল ডু দিয়ে আমি কী পাচ্ছি? ফিউচার পাচ্ছি। উইল ডু দিয়ে আমি কী পাচ্ছি? ফিউচার পাচ্ছি। তাহলে এখানে আমি যদি বলি এটি কোন টেন্সে আছে? হি ডিড দ্য ওয়ার্ক কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। হি ডাজ দ্য ওয়ার্ক, ডাজ। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? এস বা ইএস। ঠিক আছে? কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু এস বা ইএস প্রয়োজন হয়নি। এখানে কিন্তু সাবজেক্ট আই, আর সাবজেক্ট যদি আই থাকে, ইউ থাকে, উই থাকে, এদের পরে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। তাহলে এটাও কিসে আছে? এটা আছে আমাদের প্রেজেন্টে, এটা আছে আমাদের প্রেজেন্টে, এটাও আছে আমাদের প্রেজেন্টে, এবং এই যে এখানে আছে উইল ডু সেটা আছে আমাদের কিসে? ফিউচারে, সেটা হচ্ছে আমাদের ফিউচারে। আমি এখন চাচ্ছি তোমরা যাতে এই সেন্টেন্স দেখে কোনটি প্রেজেন্ট, কোনটি পাস্ট, কোনটি ফিউচার সেটা যাতে ধরতে পারো। আমি ইংলিশেই বাক্যগুলো দিব, আর বাংলায় তোমাদের বাক্যগুলো এভাবেই চিন্তা করে বের করতে হবে। কিভাবে? হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, কাজটি করব। অর্থাৎ আমি কিন্তু এখানে ব পাচ্ছি, এখানে কিন্তু ল পাচ্ছি, আর এখানে ই বা এ পাচ্ছি। ঠিক আছে মেয়েরা? তাহলে আমি এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, কিন্তু হোমওয়ার্ক দেওয়ার আগে আমি আরেকটু তোমাদের প্র্যাকটিস করিয়ে নিয়ে তারপর আমি হোমওয়ার্ক দিব। এখন আমি আরেকটু এক্সাম্পল দিচ্ছি। যেমন হি হি ওয়েন্ট, আমি যদি তো কোনো অবজেক্ট ইউজ না করি, দেখো হি ওয়েন্ট, ইউ উইল গো, উই গো। তাহলে এভাবে যদি দেই, এভাবে যদি দেই, তাহলে তুমি দেখো ওয়েন্ট আছে। এখন ওয়েন্ট যেহেতু আছে এটা আমাদের V2-তে আছে, এটা তোমাকে বুঝতে হবে যেটা V2-তে আছে। কারণ গো হচ্ছে আমাদের V1 ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, কনজুগেশন অফ ভার্বের প্রেজেন্ট ফর্ম।
এর জন্য কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্মে থাকার কারণে এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। আর ওয়েন্ট আছে, এটা পাস্ট ফর্মে থাকার কারণে এটা কী টেন্স হয়ে যাবে, পাস্ট টেন্সে থাকবে। আর উইল গো, যেহেতু উইল দিয়ে আমি ব পাচ্ছি, সেটা এটা কোন টেন্স হয়ে যাবে, ফিউচার টেন্স হয়ে যাবে, ফিউচার টেন্স হয়ে যাবে। তুমি ভার্ব দেখে, নট সাবজেক্ট, ভার্ব দেখে টেন্স নির্ধারণ করবে, সেটা প্রেজেন্টে নাকি পাস্টে নাকি ফিউচারে। ঠিক আছে, তাহলে এভাবেই তোমরা বাক্য থেকে টেন্সগুলো বের করবে। এটা হচ্ছে তোমাদের আমি হোমওয়ার্ক দিব, যে টেন্সের নামগুলো লিখবে, সেটা কোন টেন্স। তারপর আমরা প্রত্যেকটি টেন্সের যে বিভাগ আছে আরও 4টি, সেটা নিয়ে পড়াশোনা করব। তো এখন আমি হোমওয়ার্ক দিচ্ছি। এখানে হোমওয়ার্ক, যেমন তোমাদের অবজেক্ট নিয়ে চিন্তা করতে হবে না, সাবজেক্ট নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা চিন্তা করবে ভার্ব নিয়ে। ঠিক আছে, কারণ আমরা জানি একটি বাক্য গঠিত হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে। তাহলে তোমাদের আমি বলেছি সাবজেক্ট নিয়েও চিন্তা করো না, অবজেক্ট নিয়েও চিন্তা করো না, চিন্তা করবে কি নিয়ে, ভার্বকে নিয়ে। ওকে, অর্থাৎ টেন্স যদি তুমি চিনতে চাও কোন টেন্সে হবে, সেটা তুমি কি দেখে চিনবা, ভার্ব দেখে চিনবা। ঠিক আছে, আমি তাহলে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, যেমন এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই V1, V2, V3 ফর্মগুলো জানতে হবে। যদি না জানো তাহলে কিন্তু তোমরা টেন্স করতে গেলে বিপদে পড়ে যাবে, তোমরা যদি এই ফর্মগুলো না জানো। এখানে আবার V1, V2 অবজেক্টের নিচে লিখলে তোমরা ভাববে হয়তো এগুলো অবজেক্ট দিচ্ছি, আমি এগুলো অবজেক্ট দিচ্ছি না, এগুলো আমি যে ভার্বের যে ফর্মে, যে ভার্বের যে ফর্ম V1, V2, V3 ভার্বের যে ফর্ম, এই ভার্বের ফর্মকে বোঝাচ্ছি। ঠিক আছে, অবজেক্টের কিছু এখানে বোঝানো হচ্ছে না। ঠিক আছে, যেমন she drinks, আমি কোনো অবজেক্ট দিচ্ছি না। ওকে, আমি কোনো অবজেক্ট দিচ্ছি না, আমি চাচ্ছি তোমরা যাতে টেন্সটা নির্ধারণ করতে পারো। she drinks, he ate, 3 we will play, 4 they do। আমি কিন্তু কোনো অবজেক্ট দিচ্ছি না, আমি জাস্ট ভার্বগুলো দিচ্ছি। 5 she goes। ওকে, 6 I read। আমি যদি এখন রিড দেই, রিডে কিন্তু পাস্ট ফর্মও রিড, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এখানে আই রিড দিয়েছে, এটা তুমি যদি পাস্টও দাও সমস্যা নেই, কিন্তু এখানে যদি রিডস থাকতো, যেমন এটা যদি এটা হয়ে যেত, তাহলে কিন্তু তুমি সহজে বুঝতে পারতে এটা কোন টেন্স। ওকে, আর যদি এখানে আমি হি রেড দেই, তাহলেও কিন্তু তুমি বুঝতে পারবে এটা কোন টেন্স, কারণ ভার্বের সাথে কিন্তু এস একমাত্র প্রেজেন্টেই হয়, অন্য কোনো টেন্সের ক্ষেত্রে হয় না। আমি এর জন্য এখানে 3টাই আমি দিলাম, আই রিড, হি রিডস, হি রেড। ঠিক আছে, এখানে তোমার যে কাজটি করতে হবে, এখান থেকে তোমাদের টেন্স নির্ধারণ করতে হবে। এটাই হচ্ছে 6টি বাক্য থেকে তোমরা কাজটি করবে, এটা হচ্ছে তোমাদের আজকের জন্য হোমওয়ার্ক। তো মেয়েরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।